সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। যারা ইউটিউব চ্যানেল দেখছেন, আমাদের চ্যানেল দেখছেন, দয়া করে ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখছেন আমাদের অনুষ্ঠান অবশ্যই ফলো করবেন। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। যারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এখনো দেখেননি, দয়া করে দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে দুটোতেই দেওয়া আছে। তো চলুন আজ চতুর্থ পর্বে চলে যাই। ওই বিদেশিনী আমার কাছে এই গিরি পর্বতের ছোট একটি আশ্রম গড়ে তোলার মতো কোনো এক জায়গার সন্ধান দেবার আবেদন জানান। এই অঞ্চলটি আমার কাছে নিতান্তই অপরিচিত, আর এই ক্ষণিকের পরিচিতা বিদেশিনী সাধিকার জন্য কি বা করতে পারি আমি। তাই তার এই আবেদনে আমার যে এখনই সক্রিয়ভাবে সাড়া দেওয়া সম্ভব নয় তাও জানাই আমি। পার্বতী তবু আমার দিকে আগ্রহ করে জিজ্ঞাসাশীল দৃষ্টি তাকিয়ে আছেন। এরই মধ্যে সাধকজি এসে আশ্রমে ঘরে প্রবেশ করেন। আমাদের আলোচনায় ছেদ পড়ে যায়। আমি ফেরার পথে পা বাড়ানোর জন্য ঘর থেকে বার হয়ে আসি। এই ঘটনার 10 বছর পর গিয়েছিলাম কালী মঠে। এখানে এক সাধকের সঙ্গে আমার দেখা হয়, যাকে আমি সেই সময় 10 বছর আগে গিরিগঙ্গার ক্ষীর গঙ্গার আশ্রমে দেখেছিলাম। তিনি সাধকজির নির্দেশে সেই সময় সেখানে আমাদের আশ্রয় ও আহারের আয়োজন করেছিলেন। তাকে এখানে দেখে আমার মনে 10 বছরে অতীতের কথা মনে পড়ে যায় এবং ক্ষীর গঙ্গার সেটা সাধকজির কথা জানতে চাই। আমাদের ক্ষীর গঙ্গা আশ্রম পরিদর্শনে পরবর্তী পর্বে সেই সাধকজির জীবন কাহিনী জেনেই নি। এই সহকারী সাধকজির মুখ থেকে জানুন। আমরা সেখান থেকে ফিরে আসার বছর খানেক বাদে আশ্রমবাসী সেই পার্বতী একটি শিশুপুত্র ভূমিষ্ঠ হলে গ্রামবাসীদের মনে প্রশ্ন জাগে। তখন সাধকজি প্রচার করেন শিব ও পার্বতীর কোলে গণেশজির জন্ম নিয়েছেন। এর কয়েক বছর পরে তাদের আরো একটি সন্তান ভূমিষ্ঠ হলে সকলে আবার চর্চা শুরু করেন। এবার সাধকজি জানান দেবপুত্র কার্তিক এসেছেন তাদের কাছে। গ্রামের মানুষজনের পক্ষে এই জটাধারী সন্ন্যাসীর এখন পরিবর্তিত জীবনকে পুরোপুরি মেনে নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। ফলে গ্রামগুলি থেকে প্রণামী আশায় ভাটা পড়ে গেল। দর্শনার্থীরা সংখ্যাও কমতে থাকে। এই সময় থেকে সাধকজির সাধক জীবনে প্রতি সেই জার্মান যোগিনীর ক্রমশ মোহভঙ্গ শুরু হয়। এর মধ্যে আশ্রমে সাধকজি কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে সেই জার্মান সাধিকা পার্বতী তার লক্ষ্মী আর সরস্বতীর সম্ভাব্য আগমনের জন্য কালক্ষেপ না করে কার্তিক আর গণেশকে নিয়ে একদিন উধাও হয়ে যান। সম্ভবত তার পিতৃপুরুষের দেশে পাড়ি দেন। সাধকজি আশ্রমে ফিরে এসে দেখেন সংসার ভেঙে গেছে। তাই কুলু উপত্যকায় গিয়ে উন্মাতের মতো ঘুরতে থাকেন। আশ্রমটিও উঠে যায় এবং সেই সময় সহকারী সাধকজি চলে আসেন এই কালীমঠের আশ্রমে।
পরবর্তীকালে আমি হিমাচল প্রদেশে মানালা উপত্যকায় উপজাতি গোষ্ঠীর মানালিদের গ্রামে যাই। সেই সময় এক ইংরেজ দম্পতিদের সঙ্গে পাই। ওরা পাশ্চাত্যের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার রূপরেখা জানবার জন্য আগ্রহে এদেশে এসেছিলেন। সে ইচ্ছা তাদের অপূর্ণ থাকেনি। আমার সঙ্গে মানালা নদীর দুর্গম উপত্যকা ধরে দীর্ঘ ও কঠিন পথ পার হয়ে মানালা গ্রামে পৌঁছানোই তাদের পক্ষে অসম্ভব হয়নি। সেই গ্রামে আদিবাসীদের দেওয়া খাদ্য সে আমার মতোই গ্রহণ করেছিলেন। এর ঠিক 5 বছর পর আমি তখন হিমাচল প্রদেশে হিমালয়ে লাহুল স্মৃতি অঞ্চলে চন্দ্রা নদীর উপত্যকায় একা ঘুরে ঘুরে হিমবাহ নিয়ে আমার গবেষণার ফিল্ড ওয়ার্ক করছি। সেই সময় দুর্গম কুঞ্জন না গিরিপথ পার হয়ে লসান নামে তিব্বতীদের এক প্রত্যন্ত গ্রামে আমাকে 2 দিন কাটাতে হয়। গ্রামের যে ছোট্ট সরাইখানায় আমি দূরাচ্ছিলাম, সেখানে আমার সঙ্গে পরিচয় হয় এক ব্রিটিশ যুবকে। তার গবেষণার বিষয় ছিল ফটোগ্রাফি। হিমালয় সহ ভারতের বিভিন্ন জায়গায় অতীতে তোলা বিশেষ বিশেষ ফটো প্লেটের তখনকার দৃশ্যের সঙ্গে বর্তমান দৃশ্যের বিবর্তনের ধরন নিয়েছিল তার গবেষণা। 1860-এর দশকে ইংল্যান্ডের প্রথম অ্যামেচার ফটোগ্রাফার 2 বন্ধু স্যামুয়েল বোন আর চার্লস শেপার্ড কাশ্মীর ও লাহুল স্মৃতি সহ বিভিন্ন দুর্গম অঞ্চলে অভিযানের মাধ্যমে যেসব আলোকচিত্র ক্যামেরাবন্দি করেন, তার অনেকগুলি ধর্মতলার কাছে বোন অ্যান্ড শেপার্ড ফটোগ্রাফি কোম্পানি স্টুডিওয়ে সংরক্ষিত ছিল 100 বছর ও তার বেশি ধরে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন সকাল 9টায় ছুটিতে যাই চ্যানেলে আমাদের বেড়ানোর খবর দেখুন। টাটা, বাই বাই।